সফলতা সেই পায় যে নিজের ভাগ্য নিজে লেখে। ভাগ্য তারই খোলে যে তাকে জিতে নেওয়ার সাহস রাখে। লক্ষ্য যদি স্থির থাকে তবে অন্ধকারেও পথ খোঁজা যায়। আত্মবিশ্বাস যদি দৃঢ় হয় চোখ বন্ধ করেও তীর মারা যায়। আমি ফরিদাকে পরিষ্কার বলে দিয়েছি, নিকার পরে যদি চাকরি বাকরি করতে যাও তাহলে শ্বশুরবাড়ির অনুমতি নিয়েই করতে হবে। আরে আলতাফ বাবু, আমিও আশরাফকে বলে দিয়েছি ধন্যবাদ। যে আল্লাহ তাআলার দোয়ায় আমাদের এত ভালো হার্ডওয়্যারের বিজনেস আছে, তাহলে জব কেন করবে? হ্যাঁ, আর বলতে নেই ছেলে খুব বুদ্ধিমান, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দোকানের কাজে আমায় সাহায্য করছে। ইনি তো রিটায়ারই হয়ে গেছেন। দোকানের বেশিরভাগ কাজ তো আশরাফই করে। আশরাফ বাবা, যদি তোমার ফরিদার সঙ্গে কোনো কথা বলা থাকে এখন তাহলে বলে নিতে পারো। নাও তোমরা কথা বলো। আশরাফকে আমাদের খুব ভালো লেগেছে। আমাদেরও ফরিদাকে খুব ভালো লেগেছে। এখন দেখা যাক ছেলেমেয়েরা কি সিদ্ধান্ত নেয়। ধীরজ, তুমি যদি আমাকে কলেজে প্রপোজ করে দিতে তাহলে আজকে আমরা নিজেদের ঘরে থাকতাম। যা হয়ে গেছে তা নিয়ে কেন কথা বলছো? যেটা হচ্ছে সেটাও তো ভালোই হচ্ছে। কিন্তু ধীরজ, আমার কখনো কখনো মনে হয় যে যদি আমাদেরকে এভাবে দেখা করতে না হতো, যদি যদি কল্পনার জায়গায় আমি তোমার স্ত্রী হতাম। যদিকে গুলি মারো, আমি তোমাকে আর শুধু তোমাকেই ভালোবাসি, আর এটাই আমার জন্য চিরন্তন সত্য। কল্পনাও কিন্তু চিরন্তন সত্য। না, ও শুধু একটা পাথর, আমার গলায় বাঁধা পাথর। কিন্তু আমি কতদিন মিথ্যে বলবো আম্মিকে দরগা যাওয়ার জন্যে? এভাবে লুকিয়ে দরগা যাওয়া আমার গলার পাথর হয়ে গেছে। কিন্তু গলাটা তো ঠিক আছে না? আমি হিন্দু আর তুমি মুসলমান, জানাজানি হলে না জানে কতজনের গলা কাটবে। দেখো নাজনীন, আমি যদি কল্পনাকে ছেড়েও দিই তবুও পাকাপাকি ভাবে আমরা এক জায়গায় থাকতে পারবো না। তো এইভাবেই থাকি না আমরা, কি হয়েছে? কিন্তু কতদিন? যতক্ষণ চলছে চলতে দিই, তারপর না হয় কিছু ভাবা যাবে। পছন্দ হয়নি মা, এটাই কি যথেষ্ট নয়? অন্য কাউকে যদি পছন্দ হয় তাহলে বল। আর কেউ নয় মা, শুধু আমার ফরিদাকেই পছন্দ হয়নি। কিন্তু আমার তো লাইফ পার্টনার চুজ করার অধিকার আছে, তাই না? কোথাও লেখা আছে নাকি এরকম যে ওর সাথেই আমাকে বিয়ে করতে হবে? আরে আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু বলে যে আর কেউ নেই। কিন্তু আলতাফ বাবু তো জিজ্ঞেস করবেন কি কমতি আছে আমার মেয়ের মধ্যে। বলে দাও যে আশরাফ এখনো রেডি নয়। আরে 26 বছর হয়ে গেছে, আর কি তৈরি হতে হবে ওকে? কিন্তু ও যদি মন না চায় কি করব বলো? জবরদস্তি করতে পারবো না তো। আমি তো বলবো তুমি আলতাফ ভাইকে সোজাসুজি সরি বলে দাও, আর মহসিন ভাইকে বলো অন্য কোনো মেয়ে দেখাতে। ওদের বংশের পরিচয় কি, আর ছেলে কি করে? দেখো, যতদূর শুনেছি ওরা এখানকারই বাসিন্দা। ছেলেটার নাম আশরাফ আলী, গ্রাজুয়েট। ওদের বাড়ির অবস্থা মোটামুটি ভালোই। আর ছেলেটা ও নিজের বাবার হার্ডওয়্যারের দোকানটা চালায়। বাহ, খুব ভালো। আরে বাহ, চাও চলে এসেছে। ছেলের কোনো ভাই বোন? না না, ও একাই। আচ্ছা, আর তোমার নাজনীনের জন্য একদম 1 নম্বর। তাহলে আজই নাজনীনের বাবার সঙ্গে কথা বলছি। বাবা, হাবিবপুর থেকে একটা সম্বন্ধ এসছে। আগে বলবো কি, তুই শুনবি? কেন নয় বাবা? ফরিদাকে দেখলি?
মানা করে দিলি, আর আমাদের আসল কারণটাও বললি না। বাবা কিছু জিনিস আমি বলতে পারবো না, এর জন্যই বলছি না। আচ্ছা, কে এই মেয়েটা যার কথা বলছো? নাজনীন নাম, গ্র্যাজুয়েট মেয়ে, 24 বছর হয়েছে। আর মহসিনদা যখন সম্বন্ধটা এনেছে তখন ভালো পরিবারই হবে, মেয়েটাও ভালোই হবে। ঠিক আছে, তুমি বলে দাও যে আমি ওর সাথে দেখা করবো। ঠিক আছে আরে তুমি তো কিছু খাচ্ছ না, খাও। আচ্ছা শোনো, তুমি নাজনীনের জন্য জামা কাপড় কেনার ব্যবস্থা করো, বেশি সময় কিন্তু নেই, রবিবার তো ওকে দেখতে আসছে। কে আসছে? কি দেখতে? ছেলের বাড়ি থেকে আসছে তোকে দেখতে, তার নাম আশরাফ। আল্লাহর অনেক দোয়া, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো ইনশাল্লাহ এবছরই আমার মেয়েটার ভালো করে বিয়ে দিয়ে দেব। আপনি যাকে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। আপনি যাকে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। ধীরজ, তাড়াতাড়ি কল করো। এই সময় তোমার আর্জেন্ট কাজ বেরোলো? প্লিজ, খুব আর্জেন্ট কথা আছে, আমি খুব সমস্যায় পড়ে গেছি। আসুন বিলাস বাবু, আসুন আসুন সবাই আসুন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক তো? সালাম আলাইকুম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার বড় দাদা, আসসালামু আলাইকুম। আমার ভাইপো ইলিয়াস, আর এ হলো ছোট ভাই আজমল, আর হলো আর এর ছেলে ফয়সাল একটা জরুরি কাজে বাইরে চলে গেছে তো তাই থাকতে পারলো না। জীবনটা তো ওরাই একসঙ্গে কাটাবে, তাই ওরা যদি নিজেরা একটু কথা বলে নেয় তাহলে ভালো হয়। কি বলিস আশরাফ? হ্যাঁ মা, আমরা তো এই ব্যাপারে একদম রাজি। এখন শুধু আপনারা আমাদের বলবেন যে নিকাটা কোথায় হবে, কিভাবে হবে, এই সব আর কি। বাবা আশরাফ, কেমন দেখলে? এবার মেয়ে পছন্দ হলো? নাজরিন আমার পছন্দ। আপনি যাকে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। দিদি 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 দিদি, ছেলেটা তো লাট্টু হয়ে গেছে তোর উপর। চুপ কর। আরে সত্যি ওই আশরাফ, ও সরি, আমার হবু জামাইবাবু হ্যাঁ বলে দিয়েছেন। অগাস্টে নিকার কথা চলছে, আর অগাস্টে তো 2 মাসও বাকি নেই। আরে তুই এরকম গাল ফুলিয়ে আছিস কেন দিদি? এত ভালো ছেলে, তারপর তো হ্যান্ডসামও। আরে পছন্দ না হলে তো বলে দে না, আমি পটিয়ে নেব। হ্যাঁ, তুই পটি নে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি পটিয়ে নিচ্ছি। আব্বার সঙ্গে কথা বলে নিস, একবার যদি কথা হয়ে যায় আর কিছু করতে পারবি না। আমারও তো কিছু ব্যাপার থাকতে পারে। আপনি যাকে ফোন করেছেন সেটি এখন হাইট, এটা ধীরজ হাইট। কত মেসেজেস, কত কল করেছি, এখন কি টাইম পেলে তুমি ফোন করার? আরে আমি মীরাগড়ের সাইটে রয়েছি আর সিগন্যাল পাচ্ছিলাম না, তারপর ফোনটা বন্ধ হয়ে গেল। হোটেলে এসে ফোনটা চার্জে লাগালাম, তারপর ভুলে গেলাম। এখন খুলে দেখলাম তো 1000টা কল, 2000টা মেসেজ। আজকে সকাল সকাল জেঠু জেঠিমা পুরো পরিবারকে নিয়ে বাড়িতে এসেছিল নিজেদের হবু বউকে দেখতে। আরে যেই দেখতে আসুক, না করে দাও, বলে দাও পছন্দ নয়, ঝুলিয়ে রাখো। এভাবে কি করে ঝুলাবো? হ্যাঁ, সবকিছু ফিক্স হয়ে গেছে। তুমি শুধু না করে দাও, বলো যে ছেলেটা ভালোই নয়। কি কারণ দেবো? হ্যাঁ, কেন পছন্দ হয়নি আমার ছেলেটাকে? তোমার যতটা সহজ বলে মনে হচ্ছে ততটাও সহজ নয়। আমার মনে হয় যে আমাদের গল্প এখানেই শেষ। এসব কি বলছো নাজনীন? এমন কিচ্ছু হবে না। দেখো আমি কালকে ফিরছি, আমরা দেখা করে কথা বলি। ধীরাজ, এনা তোমার চা, খাবার 2 মিনিটে করে দিচ্ছি। না না, চা লাগবে না, আর টিফিনও লাগবে না, লেট হয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে ধীরজ? সকালবেলায় বাড়ি এলি, চা টিফিন না খেয়ে অফিস চলে যাচ্ছিস? কাজ আছে বাবা। 2 মিনিট দাঁড়াও না, খাবার প্যাক করে দিচ্ছি। ক্যান্টিনে খেয়ে নেবো। আরে বাড়ির তৈরি খাবার তো নিয়ে যাও না। বাড়িতে বানানো খাবার ভালো হয়, এটা কে বলেছে তোমায়? একবারে বুঝতে পারো না তুমি? বললাম না ক্যান্টিনে খেয়ে নেবো। হবে না, আমি এখন আর না করতে পারবো না। কেন বলতে পারবে না? তাহলে কি বলবে? আচ্ছা, কি বলবো?
হ্যাঁ, যে আমি একটা হিন্দু বিবাহিত ছেলের প্রেমে পাগল হয়ে গেছি। তাহলে কি করবে? ওই ছেলেটার সঙ্গে বিয়ে করবে? অপশন আছে? নাজনীন, তুমি এমন কি করে করতে পারো? আমাদের কি হবে? চলো মেনে নিচ্ছি আমি আশরাফকে বিয়ে করার জন্য না করলাম। হ্যাঁ, গালাগালি খেলাম, কথাও শুনলাম, তারপর আমি কতদিন পর্যন্ত না বলে যাব? দেখো ধীরজ, টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখনই ডিসাইড করো, সাথে থাকতে চাও আমরা তো? একসাথে তো আছি নাজনীন। কল্পনার থেকে বেশি সময় আমি তোমাকে দিই। অফিসে আসার আগে, সাইট থেকে আসার পরে, দিনের মধ্যে 2 বার। আরে দিনে 2 বার সেক্স করাকে সাথে থাকা বলে না। যখন দুটো মানুষ একসঙ্গে থাকে তখন সবাই জেনে যায়। এটা হওয়া উচিত ধীরজ। ভালোবাসা থাকা উচিত নাজনীন, যেটা আমাদের দুজনের মধ্যে আছে। আর তুমি অন্য কাউকে কিভাবে ভালোবাসতে পারো? প্লিজ না করে দাও তুমি, আমি পরে দেখছি সবকিছু। আমি শুনতে চাই না, যা করার এক্ষুনি করো। আমি কি প্রথম মুসলিমে যে পালিয়ে গিয়ে বিয়ে করেছে? আরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আমরা রেজিস্টার করাতে পারবো নিজেদের। তুমি শুধু আমাকে এটুকু বলো ধীরজ, যে তুমি কল্পনাকে ছাড়তে রাজি আছো কি না? তুমি এখনো শিওর নও? হ্যাঁ ঠিক আছে, তুমি বসে থাকো এখানে, আমি করে নিচ্ছি ওকে বিয়ে। নাজনীন, ঠিক আছে, আমরা পালিয়ে যাব পৃথিবীর এমন জায়গায় যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমি জানি না কোথায়, কিন্তু পালাতে পালাতে রাস্তা খুঁজে নেব। নাজনীন, এবার এপার না হয় ওপার। নিজের ডকুমেন্টস আর জামা কাপড় ছাড়া কিছু প্যাক করবে না, সব অ্যারেঞ্জ করে ফেলবো। বেশি ইমোশনাল হয়ে লেটার ফেটার লিখো না যেন। আর হ্যাঁ, নিজের মোবাইলটা সুইচ অফ করে ঘরের মধ্যে রেখে এসো। আমি চৌরাস্তায় ওয়েট করব তোমার। তারপর আমরা গ্রামের বাইরের দিকে যাব, ওখান থেকে ট্যাক্সি বা বাস ধরে নেব। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। তুমি সাইটটা একটু দেখো, আমি 2 মিনিটে আসছি। কোথায় আছো নাজনীন? তোমাকে কালকে কতবার ফোন করলাম, তোমার বাড়িতেও তালা দেওয়া ছিল। সব গন্ডগোল হয়ে গেছে ধীরজ, আম্মির হার্টের অসুখ করেছে। নাজনীন, নাজনীন, হ্যাঁ আব্বু। তোর মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি অ্যাম্বুলেন্স ডেকেছি। আর এদিকে আয়। এই দেখো নাজনীন এসছে। আমি? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হয়নি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেই জন্যই আমি তোমাকে কল করতে পারিনি ধীরজ। আমি তো ব্যাগ প্যাক করে ফোন সুইচ অফ করে টেবিলের নিচেই ঢুকিয়ে দিয়েছিলাম। আমি ওগুলো ওখানেই ছেড়ে আব্বুর সঙ্গে আম্মিকে নিয়ে হসপিটাল চলে এলাম। তারপর আমি ওইখানে ওই মুহূর্তে সবাইকে কি করে ছেড়ে চলে যেতাম। বুঝতে পারছি আমি, কিন্তু এখন তোমার মা তো ঠিক আছেন? হ্যাঁ, এখন একটু ভালো। তো এখন কি করবে? জানি না ধীরজ, 1-2 দিন অপেক্ষা করি, ততদিনে আমিও হসপিটাল থেকে চলে আসবে। হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম। ধীরজ, আই লাভ ইউ। লাভ ইউ টু নাজ, প্রাণের থেকেও বেশি, সব থেকে। এখন কি করবে? জানি না ধীরজ, 1-2 দিন অপেক্ষা করি, ততদিনে আমিও হসপিটাল থেকে চলে আসবে। হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম। ধীরজ, আই লাভ ইউ। লাভ ইউ টু নাজ,
প্রাণের থেকেও বেশি, সব থেকে বেশি। সবকিছু সেট করে ফেলেছি, এবার কাজটা করার না করার মধ্যে অন্তর। আমি এক্ষুনি হসপিটাল থেকে ফিরল, রিকভার করেছে। যদি আমার পালানোতে আমি শক পেয়ে যাই তখন, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাহলে কি করতে চাও? ওই ছেলেটার সঙ্গে বিয়ে? বাঁচতে পারবে আমাকে ছেড়ে? আমি কিছু বুঝতে পারছি না ধীরজ, কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কি হবে। দেখুন, আপনি মোটেই চিন্তা করবেন না। যদি আপনারা নিকার তারিখ যদি 6 মাস বা 1-1.5 বছর এগোতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কি বলিস? হ্যাঁ, একদম ঠিক। আমি অপেক্ষা করার জন্য রাজি আছি, কোনো অসুবিধা নেই। শুধু নাজনীনের মা সুস্থ হয়ে যাক, এই সময় এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। ওনারা খুব ভালো মানুষ, ওনারা জানেন যে তুমি অসুস্থ মানুষ, সুস্থ হতে একটু সময় লাগবে। বলছি তো আম্মি, তুমি টেনশন করো না, নিকাহটা ঠিক হয়ে যাবে। না না, আগস্টের 2 তারিখে নিকার দিন ঠিক হয়েছে, ওই দিনই নিকা হবে। এখন আমি ঠিক আছি। তুমি তো জানো না কত বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কবে আমার নাজনীনকে সুন্দর বিয়ের কোণে সাজতে দেখব। আমি খুব ভালো করে জানি ধীরজ যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কিন্তু আমি যদি কিছু হয়, আমি ওটা সহ্য করতে পারবো না। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব আমি। না নাজরিন, তুমি নিজেকে কনফিউজ করছো। এখানে প্রশ্নটা হলো তুমি আমার সঙ্গে থাকতে চাও না ওই ছেলেটার আমি সঙ্গে? তো আশরাফের সঙ্গে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আর আমি কল্পনার সঙ্গে থাকতে চাই না। নাজনীন, আমরা সারা জীবন একে অপরকে দোষ দিতে থাকবো যে আমরা কলেজে বলতে পারিনি, ঠিক আছে, কিন্তু আবার শুরু করেছি তো, এক হয়েছি তো। আর সিদ্ধান্ত নিচে সারা জীবন একসঙ্গে থাকবো, পালিয়ে গিয়ে। কিন্তু তারপর কি করলাম? সারা জীবন আলাদা থাকলাম আর নিজের গলার ফাঁসটাকে আরো টাইট করে দিলাম। কবুল করছি। কবুল করছি। আরে নাজনীন, কিছু তো বল, কিছু তো বল। আমি একটা সীমা আছে। এটা কি ধরনের প্রশ্ন? আমি হই তোর, আর এটা খুব স্বাভাবিক। আসলে তোর বউ ভাত দিতে হবে না আমাদের? করেই ফেলো না বৌভাত, তাছাড়া তো আমাকেই জিজ্ঞেস করে সব করেছো। আশরাফ, কি ব্যাপার, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, কেন? আরে নাজনীন এখনো ওঠেনি, ঘরের থেকে বাইরেও বেরোয়নি। ঘুমোচ্ছে হয়তো বা কিছু করছে হয়তো। ফুলসজ্জা ঠিক মতো হয়েছে তো? মা, একটা লিমিট থাকে সবকিছুর। এটা তোদের নতুন জীবনের প্রথম দিন,
তোরা যদি একসঙ্গে বেরোতিস, তোদের মুখে হাসি থাকতো, তাহলে হাসছি ব্যাপারটা তো মা। এবার খুশি তো? আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আরে ভাই, কেমন আছিস তুই? খুব ভালো। তোকে অনেক অনেক শুভেচ্ছা আশরাফ। আর আমার পরি, হ্যাঁ জামাইবাবু, হ্যাঁ, কেউ হয়তো তোমাকে নাজনীনের ব্যাপারে বলেনি, কিন্তু ও না দারুণ নাটকবাজ। কি কি মহান নাটক করে তোমার দিদি, আমাকেও একটু বলো, যাতে আমি নিজেকে তৈরি করে রাখতে পারি। আরে ভাই, ফয়সাল মিয়াকে দেখতে পাচ্ছি না তো, বিয়েতেও উনি আসেননি, আর আজকে বৌভাতেও দেখতে পাচ্ছি না। আর ও যদি নিজের নিকাতে পৌঁছয় সেটাই অনেক বড় ব্যাপার। ওর নিকা তো নিজের কাজের সঙ্গে হয়ে গেছে। আরে উনি তো এখন রাজা সেজে একেবারে সিংহাসনে বসে আছেন নিজের কাজ নিয়ে। তুমি না ওর সঙ্গে একটু আলাদা করে দেখা করে নিও। ভাই হয় অথচ আসলো না। দাদার কথা তো তুমি একদম বলোই না। ওর শাস্তি ক্ষমারও অযোগ্য। সেই ভাবনাকে, সেই অনুভূতিকে ভোলা সম্ভব নয় যে তোমাকে সেই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, সব ভাগ করতে হবে, যার সঙ্গে তুমি একটা দিন, এক মুহূর্তও কাটাতে চাও না। আশরাফ, আমার মুড নেই। এত খারাপ একটা জীবন কি করে কারোর হতে পারে? আর কেনই বা বাঁচবো? কেউ নিজেকে এতটা কষ্ট কিভাবে দিতে পারে? আমাকে আম্মির সঙ্গে দেখা করতে যেতে হবে। আজ যাবে? নাজনীন, মাত্র দুদিনই হয়েছে আমাদের বিয়ের, আর এখনো তো আমরা। আসলে আমি আম্মির শরীর খারাপের জন্য হাবিবপুরের দরগাতে মানত করেছিলাম। ওকে ওকে, ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে আসবো। কখন যাবে? এখন? না, আমি চলে যাব। আমি রাস্তা চিনি। নাজনীন, প্রশ্নটা রাস্তার নয়, হাতে হাত রেখে চলার। তুমি আর আমি এখন সারা জীবন একসাথেই চলবো। 1-2 দিনের মধ্যে আমি ফিরে আসব। ফোন করবে, নিতে চলে আসবো। না, আসার রাস্তা তো ওইদিকেই, আমি চলে আসব। নাজনীন, কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি তো, কিছুই না। ধীরাজ, ও আমার আশেপাশে এলে না আমার কেমন একটা লাগে। আর এটা ভেবে আমার মনে আগুন জ্বলে। ধীরাজ, আমার তোমার কথাটা শোনা উচিত ছিল, পালিয়ে যাওয়া উচিত ছিল আমার। এখনো পালানোর জন্য তৈরি আমি। আমার জন্য কিছুই বদলায়নি। তারপর পরিণাম যাই হোক না কেন, তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আমাদের মধ্যে সব রিস্ক নিতে তৈরি তুমি। হ্যাঁ, মন আর মাথা এক হচ্ছে না, তাই না? আমরা কি করলাম নিজেদের সঙ্গে? মানছি আমাদের ভাগ্য খারাপ ছিল,
কিন্তু আমরা তাড়াতাড়ি হার মেনেছি। আরেকটু চেষ্টা করলে না আজকে দিনটা অন্য হতো। তাহলে খেলাটা একটু ঘুরিয়ে দিলে হয় না? হ্যাঁ, এবার আর হার মানবো না। আগেরবার তো আম্মির জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু এবার সব কিছু ঠিক হবে। আমাদের দুজনকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বলো কবে পালাবে? পালানো, ভয় পাওয়া, লুকোনো অনেক হয়েছে। কেন, কি করতে চাও নাজ? আমরা আশরাফকে মেরে ফেলি। কি? হ্যাঁ, মেরে ফেলি ওকে। নাজ, আশরাফ আমাদের প্রবলেম নয়। হ্যাঁ, কিন্তু আশরাফ মরে গেলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আরে আশরাফ যদি মরে যায় তাহলে আমি এই বিয়ের নরক থেকে বাঁচতেই তো পারবো। বিধবা হয়ে, একটা বোঝা হয়ে আমি আম্মির বাড়ি চলে যাব, আর তারপর ওই বোঝা আমি হালকা করে ওখান থেকে পালিয়ে যাব তোমার সঙ্গে পালিয়ে। ধীরাজ, আমরা একসাথে হব। ধীরাজ, ভাবো ধীরাজ, আমি যদি একবার বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে আম্মি আব্বুর নাক কাটা যাবে, তসলিমের বিয়ে হবে না। কিন্তু যদি আমি বিধবা হয়ে পালাই তাহলে আম্মি আব্বু এগুলো শোক পালন করবে, কিন্তু ওনাদের সম্মান যাবে না। কিন্তু নাজ, যদি বাই চান্স কেউ জানতে পেরে যায় তো? যা জানা অসম্ভব নয় যে তুমি আমার সঙ্গে পালিয়েছ আর আমরা অন্য কোথাও গিয়ে রয়েছি। আর আশরাফের মার্ডার তোমার নামে কেস হবে, আমার উপর কেস হবে। ধীরাজ, তুমি বলতে না যেটা হবে দেখা যাবে, আর এখন আমি বলছি যে যেটা হবে দেখা যাবে। আমি তো শুধু এইটুকুই জানি যে আশরাফের মৃত্যুতে আমরা দুজন আবার নতুন করে বাঁচতে পারবো। ডিসাইড করে নাও, যদি একসাথে থাকতে হয় তাহলে আমাদেরকে এসব করতেই হবে। আচ্ছা, তোমার বড় জ্যাঠার ছেলে ফয়জাল নিকাতে আসেনি না? না, বউ ভাতেও আসেনি। আর আশরাফ ও ফয়জালকে কখনো দেখেনি, তাই তো? না। ঠিক আছে, তুমি বাড়ি যাও আশরাফের কাছে। এটা তোমার প্ল্যান যে আমি বাড়ি যাব আশরাফের কাছে? না, প্ল্যানটা অন্য কিছু। খুব খারাপ শুরু এটা। আমি আশরাফের সাথে একদিন তো কি একটা সেকেন্ডও থাকতে পারবো না। ও যদি আমাকে একটু ছোঁয় না তাহলে আমি চিৎকার করব, আর ও তো ছোবেই আমাকে, তাই না? এটা ওর অধিকার, স্ত্রী হই আমি ওর। আরে তাহলে দিও না ওকে সেই অধিকার। অজুহাত দেখাতে থাকো যেমন করছিলে। খুব সহজ, তাই না? দেখো, আশরাফ তোমাকে নিয়ে অলরেডি টেনশনে আছে। তুমি না করলে ওর টেনশন আরো বাড়বে, যা আমাদের জন্য খুব ভালো। আর ফয়জালের এন্ট্রি ওর টেনশন আরো বাড়াবে। আরে এক্ষুনি তো আমি তোমাকে বললাম যে ফয়জাল আশরাফকে চেনেও না। সেটাই তো প্ল্যান। আরে কতদিন পর তুই এলি বলতো? আজকে পথ ভুলে আসলি নাকি? চলে আয়। কেমন আছিস তুই? আরে ছাড়, আমি কেমন আছি, বস। একটা কথা বল, তুই সরতাজগঞ্জে প্রায় আসা যাওয়া করিস কাজের জন্য, আর 6 মাস পর তুই নিজের মুখ দেখাচ্ছিস। ভাই, তুই আমাকে এতবার ডাকিস, ভাবলাম দেখা করেই যাই। আচ্ছা ঠিক আছে, এটা বল, 1-2 দিন থাকবি না এক্ষুনি কেটে পড়বি? না না, কাল সকাল অবধি আছি। ব্যাস তাহলে ঠিক আছে, আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি, ঠিক আছে? চল ঠিক আছে। আছে কথা বল, তুই সরতাজগঞ্জে প্রায় আসা যাওয়া করিস কাজের জন্য, আর 6 মাস পর তুই নিজের মুখ দেখাচ্ছিস। ভাই, তুই আমাকে এতবার ডাকিস, ভাবলাম দেখা করেই যাই। আচ্ছা ঠিক আছে, এটা বল, 1-2 দিন থাকবি না এক্ষুনি কেটে পড়বি? না না, কাল সকাল অবধি আছি। ব্যাস তাহলে ঠিক আছে, আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি, ঠিক আছে? চল ঠিক আছে।
হ্যালো। আসসালামু আলাইকুম জামাই বাবু। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস বলছো না? না, ইলিয়াস না, আমি বলছি ফয়জল। তাই তো আমি ভাবছি আওয়াজটা একটু আলাদা মনে হচ্ছে। তো মিস্টার বিজি বিজি ফয়জল, এতদিন পরে মনে পড়লো? জামাই বাবু, আমি তো আগে তোমাকে সরি বলবো না, আমি বিয়েতে আসতে পেরেছি আর না তারপরে। আরে ভাই, আমি তো ক্ষমা করে দেব। আমিও বুঝি কাজের প্রেশার কিরকম, কিন্তু নাজনীন তোমার সামনে পেলে গুলি মেরে দেবে। সেই জন্যই তো জামাই বাবু তোমাকে ফোন করেছি, এত ফোন করেছি তোলেই না, তাই ভাবলাম তোমাকে ফোন করে রাগ সব ঠান্ডা করে দিই। আরে কেন কথা বলবে না? ফোনটা ধরো। ফয়জল ফোন করেছে। ফয়জল, আমি ডিনারের জন্য ডেকেছি। ও হ্যালো, ফয়জল? কে ফয়জল? আমি কোনো ফয়জলকে চিনি না। মনে যদি করাতে চাও তাহলে কোনো ভালো দেখে উপহার নিয়ে এসো, তখন হয়তো মনে পড়ে যাবে। ঠিকঠাক যাচ্ছ। বোকাটা নিজের বিপদকে নিজের বাড়িতে রাখছে, ওর কুণ্ডলি খারাপ হতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, এবারে মতো তোমাকে ক্ষমা করছি, সেটাও শুধু আমার স্বামী বলেছে বলে, না হলে আমি তোমার মতো মানুষকে একটুও ক্ষমা করি না। আচ্ছা শোনো, আমি তোমার পছন্দের খাবার বানাচ্ছি। হ্যাঁ, আর এবার যদি না আসো না তাহলে আর কখনো কথা বলবো না। তোমাকে মজা করতে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে। নাজনীন, তুমি হ্যাপি তো আমার সাথে? হ্যাঁ, সুখী আমি। নাজনীন, আমার ওই আম্মিকে রান্নাঘরে সাহায্য করতে হবে, আমি আসছি। ভাই ফয়জল, তোমার মেসেজগুলো আর জোসগুলো পড়ে আমি এত হেসেছি যে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। কাল ডিনারে খুব মজা করব, আসবে কিন্তু। আর নাজনীন তোমার পছন্দের খাবার বানাবে। আমি দেখা করব আশরাফ, নিশ্চয়ই দেখা করব, কিন্তু খাবার কার পছন্দের হবে সেটা তখন জানতে পারবে যখন নাজনীনের সত্যিটা জানতে পারবে। নাজনীন, ফয়জলের অন্য কোনো নাম্বার তোমার কাছে আছে? এটা তো বন্ধ বলছে। না, ওটাই একটা নাম্বার। আমার তো প্রথম থেকে ডাউট ছিল যে ফয়জল এরমই কিছু একটা করবে। অদ্ভুত। কিন্তু এটা কেন করছে? মানে প্রবলেমটা কি? আরে ও সব কিছুতে দেরিই করে, একটা কাজ করার চক্করে ওর বাকি কাজগুলো ভেস্তে যায়। আরে কাজ কে না করে বলো তো? আজ সকালেই ওর সাথে কথা হয়েছিল, বললো যে আমি আসছি। আমি একটা কাজ করছি, ইলিয়াসকে জিজ্ঞেস করছি যে ব্যাপারটা কি। ইলিয়াস আর হ্যাজেলের মধ্যে ঝগড়া হয়েছে। ইলিয়াস এমনিও ফ্যাজেলের উপর একটু রেগে আছে, কারণ ও আমাদের বিয়েতে আর বউ ভাতে উপস্থিত ছিল না, তাই শুধু শুধু ঝগড়া হবে। ছেড়ে দাও না। তাহলে কি করব আমরা? ওয়েট করব? কোনো লাভই নেই। আমি তো বলি আমরা খাওয়া দাওয়া করে নিই। অদ্ভুত মানুষ। আচ্ছা বলছিলাম, কাল পরশুর মধ্যে আমাকে আবার হাবিবপুর যেতে হবে, দরগাতে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম জামাই বাবু। আরে ভাই রাখো তোমার সালাম তোমার কাছে। আরে এলেই না তুমি কাল। এত সুন্দর সুন্দর খাবার নাজরিন বানিয়েছিল কাল, পছন্দের এইটা ওইটা আর জানি না কি কি। এত সুন্দর খাবার দাওয়ার তো আমার জন্য কখনো বানায়নি, আর না কখনো বানাবে। এরকম কেন বলছো ভাই? আমি তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে চাই না, অন্য কোথাও দেখা করো, একান্তে, নাজনীনের থেকে দূরে। এরকম কেন? সোজাসুজি কথা বলো ভাই। তোমার আর আমার আগে কখনো দেখা হয়নি, তবুও আমি তোমার থেকে সত্যিটা লুকাতে পারবো না। তুমি সামনে এলে সত্যিটা বলেই দেবো। কি সত্যি? যে কারণে আমি তোমার নিকাতে আসিনি, আর না তারপরেও, আর না কালকে। আরে দেখো ভাই, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না, যা বলা সোজাসুজি বলো। ফয়জল দেখো, এবার অনেক হয়ে গেছে, এই লুকোচুরি খেলা আমার একদম ভালো লাগছে না। তাহলে ভাই আমাকে ক্ষমা করে দাও। লোকানো তো তোমার থেকে হয়েছে। আচ্ছা তুমি কি কিছু এমন বলতে চাইছো যেটা আমি জানি না কিন্তু আমার জানা উচিত? হ্যাঁ। দেখো আবার চুপ করে গেলে। ফয়জল কথা বলো, কি হয়েছে বলো আমায়। নাজনীনের ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ।
তুমি বলছিলে যে নাজরিন আমার জন্য কখনোই এরকম খাবার বানাবে না, কি মানে ছিল এটা? নাজনীন আজও বাপের বাড়ি গেছে, তাই না? হ্যাঁ, দেখো ফাইজাল, সরাসরি প্রসঙ্গে এসো। প্রসঙ্গ এটাই আশরাফ, যে নাজনীন কিন্তু বাপের বাড়ি যায়নি। তাহলে কোথায় গেছে? ও হয়তো তোমাকে বলেছে দরগায় মানত করবে। হ্যাঁ হ্যাঁ, ও এখন দরগাতেও নেই। ও মিথ্যে কথা বলছে আমাকে। আমি তো এটা বুঝতে পারছি না যে আমি রেগে যাব না ভয় পাবো। ভয় তো তোমার সত্যি পাওয়া উচিত। নাজনীন তোমাকে মারার প্ল্যান করছে। এসব কি উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, নিকার রাত থেকে আজ পর্যন্ত কেমন সম্পর্ক তোমার ওর সঙ্গে? ঠিক আছে। মিথ্যে কথা বলছো তুমি, ভালো নয়। হ্যাঁ ঠিক আছে, ভালো নেই তো। ও ওই আসলে আমাদের ফুলসজ্জা। ফুলসজ্জা তো তোমাদের আজ পর্যন্ত হয়নি, তাই না? ওর কি এই সম্বন্ধটা পছন্দ ছিল না? জোর জবরদস্তি করা হয়েছিল ওর সাথে? না, তোমাকে তো শুধু ব্যবহার করা হয়েছে লোক দেখানোর জন্য। কারণ নাজনীন আর ইলিয়াসের সত্যিটা তো সামনে আনা যাবে না। নাজনীন আর ইলিয়াসের সত্যি? কি বলতে চাইছো তুমি? সেটাই। আমার ওদের নাটক দেখতে ভালো লাগে না, সেই জন্য না আমি নিকাতে এসেছিলাম না তারপরেও। কবে থেকে? 5 বছর। স্বাভাবিক, সবার সামনে তো আনতে পারবে না সম্পর্কটাকে, এই জন্য ওরা এই রাস্তাটা বেছে নিয়েছে। নাজনীন তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে যাতে পরে তোমাকে মারতে পারে আর ইলিয়াসের সঙ্গে। এখন যদি তুমি ওকে তালাক দাও তাহলে সবাইকে বলে বেড়াবে যে তুমি কাপুরুষ, নপুংসক। এবার তুমি মাকে জিজ্ঞেস করবে তুমি এসব কি করে জানো। ও নাজনীনের দ্বারা তোমার থেকে অনেক টাকা হাসিল করতে চায়। এবার যদি তুমি ওকে তালাক দাও তাহলে সবাইকে বলে বেড়াবে, তোমাকে, তোমার মা বাবাকে বদনাম করবে, আরো সবার সামনে ভালো মিশে যাবে। আর তুমি, তোমাকেই সবাই ভিলেন ভাববে। এটাই পুরো প্ল্যান আশরাফ। তুমি আমার উপর ভরসা করো না, শুধু তোমার চোখটাকে ভরসা করো। তুমি ওদের হাতে নাতে ধরতে পারবে। কি করে? আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি সোজা পুলিশের কাছে যাবে, এফআই লেখাবে চিটিংয়ের, আর তারপর নাজনীনকে তালাক দিয়ে দেবে। আশরাফ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? কি হয়েছে? আর আশরাফ, কি হয়েছে? সকাল থেকে দেখছি তোর কেমন মন খারাপ, ব্যাপারটা কি বাবা? কিছু নয় মা, সব ঠিক আছে। আশরাফ, বাবা আশরাফ, মেয়েদের কাছে কিছু লুকোনো থাকে না, আর ও তো হলো তোর মা। বাবা, লুকানোর মতো কোনো ব্যাপারই নেই। আশরাফ, এবার আমি 4 দিন থাকবো, ঠিক আছে? তুমি মায়ের বাড়িতেই থাকবে তাই তো 4 দিন? হ্যাঁ, মায়ের বাড়িতেই তো যাই। এইবার না আমিও তোমার সাথে যাব, তোমার মায়ের ওখানে 4 দিনের জন্য। তুমি ওকে বলবে যে তুমি ওর সঙ্গে যেতে চাও, আর তুমিও থাকবে। দেখবে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু আশরাফ, এটা ঠিক নয়। এভাবে 4 দিন, তাও নিজের শ্বশুর বাড়ি। লোকজন কি বলবে তুমি ঘর জামাই হয়ে গেলে? সেটা তো আমি কখনো ভাবিনি। ঠিক আছে, তাহলে তুমি একাই চলে যাও।
এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না। ইলিয়াসও আজকে ছুটি নিয়েছে। আমি 4টের সময় দেখা করব। আর হ্যাঁ আশরাফ, বাইকটা নিয়ে আসবে না, আমি তোমাকে পিক করব হাইওয়ের সামনে থেকে। আজ আমি নাজরিনের সঙ্গে সরাসরি কথা বলবো। ও আর আমাকে বোকা বানাতে পারবে না। আমি আর বোকা হতে চাই না। যদিও দুশ্চিন্তায় থাকে তাহলে তোরও তো কিছু কর্তব্য আছে, ওকে সাহায্য কর। আমি কিন্তু ও কিছুই বলে না, কথাটাও বলে না। যাই হোক, আমি তো বাড়ির নতুন বউ, কিন্তু ও নিজের আম্মি আব্বুকেও কিছু বলে না। দেখো মা, নিকার পরে ছেলেরা তার মায়ের থেকে তার স্ত্রীর সঙ্গে নিজের মনের কথা বলে। কিন্তু আম্মি, ও তো কিছুই আমাকে বলে না যে ওর মনে কি চলছে। ও কি আবার আমার জন্য কোনো সমস্যায় নেই তো? আবার আমাকে নিয়েও অখুশি নয় তো? না না মা, এমন ভাবে বলে না। আরে তোমার উপর কেন অখুশি হবে? আরে তোমাকে তো নিকা করার জন্য খুশি খুশি হ্যাঁ বলেছিল। আম্মি, আমি তোমাকে বউ ভাতের আগে মিথ্যে বলেছিলাম। কি? আশরাফ আজ পর্যন্ত আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। এটা কি বলছিস তুই? তুই এতদিন পরে বলছিস? আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু কিন্তু আমার মনে হয় যে হয়তো ওর জীবনে কোনো অন্য মেয়ে রয়েছে। আল্লাহ, ওরা দুজন ভেতরেই হবে। তুমি আগে যাও, আমি পেছনে যাচ্ছি। আমি চাই না ওরা জানতে পারুক আমি তোমাকে নিয়ে এসেছি। আমি তোমার সঙ্গে বিয়ে করতেই চাইনি। মা বাবাকেও আমার মনের অবস্থাটা আমি কখনো বুঝিয়ে উঠতে পারিনি। যাকে আমি ভালোবাসি তাকে সবার সামনে বিয়ে করতে পারবো না, কিন্তু এখন অঞ্জলি প্রেগনেন্ট, আর এখন আমি ওকে একা ছাড়তে পারবো না। আর আমি চাই না আমার সন্তানকে কেউ পাপের চিহ্ন বলুক। সেই জন্য আমি অঞ্জলির সঙ্গে নতুন জীবন শুরু করছি। আমি তোমাকে এই বিয়ের থেকে মুক্ত করছি। তুমি আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে, আর অঞ্জলির কাছে আমি ছাড়া কেউ নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। বাবা মা, আমাকে ক্ষমা করে দিও।
আমি অঞ্জলির সঙ্গে আমার নতুন জীবন শুরু করতে চলেছি। কি হয়েছে? তোমরা একটা হিন্দু মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে কোনোদিনই রাজি হতে না, আর আমি তোমাদের সামনে সত্যিটা তুলে ধরতে পারিনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.